আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। আজ সকাল 9টা 55 তাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল এ সময় জাতিসংঘ মহাসচিবকে সশস্ত্র সালাম জানায়। ঢাকা ছেড়ে যাওয়ার আগে অ্যান্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। এই সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, জাতীয় ঐকমত্য কমিশন এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিলের রায় পড়া তো শুরু হয়েছে, কতক্ষণ লাগতে পারে? এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? মিলি, সকাল 11টায় কিন্তু বিচারপতি একেএম আসাদুজ্জামান তিনি রায় পড়া শুরু করেন। এখনও কিন্তু রায় পড়া চলছে। আসলে অনেক পৃষ্ঠা রায়, তবে কিছু কিছু পোরশন বাদ দিয়ে যেগুলি মূল বিষয় সেগুলি কিন্তু উনি পড়ছেন। এখনও রায় পড়া চলছে এবং যেই বিষয়টা সেটা হচ্ছে যে আদালতে কিন্তু আসামি পক্ষের যে আত্মীয় স্বজনরা এবং আবরার ফাহাদের বাবা এবং তার ভাই তারাও কিন্তু আদালতে উপস্থিত আছেন এবং তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি। আবরারের বাবা এবং আবরারের ভাইয়ের সাথে কথা বলেছি। তারাও বলছেন যে বিচারিক আদালত থেকে যে রায় পেয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন হাইকোর্ট থেকে তারা ন্যায় বিচার পাবেন এবং সঠিক বিচারটাই তারা প্রত্যাশা করছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আবার আসামি পক্ষের অনেকের পরিবার বলছেন যে যদি তাদের সন্তানরা সত্যিকার অর্থেই যদি দোষী হয় তাহলে যেন সেই বিচারটাই হয়, আর নির্দোষ হলে যেন খালাস পান সেই প্রত্যাশা তারা করছেন এবং বসে বসে সেই জিনিসটাই তারা চিন্তা করছেন। এবং রায় পড়ার সময় যখন আবরারকে কিভাবে হত্যা করা হয়েছে একটি রুমের মধ্যে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে, এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল যে শিবির কারা করে তাদের নাম বলার জন্য, যখন এই বিষয়গুলি পড়ছিল তখন আবরারের ভাই এবং বাবাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল এবং মাথা নুয়ে তারা চুপচাপ সেই জিনিসটাই শুনছিলেন। তা আমরা স্যার রায় পড়া স্যার রায়টা কি একটু বলবেন প্লিজ? ওখানে যে বললি একবারে সব বল রাখছে। আচ্ছা, আমরা দেখছি যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্যার এইমাত্র এখান থেকে গিয়েছেন এবং রায় পড়া শেষ হয়েছে, রায় দিয়েছে। অর্থাৎ 20 আসামির মৃত্যুদণ্ড বহাল এবং 5 জনকে যে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রেখেছে এই হাইকোর্ট। তো আমরা যদি আপনার কাদেরকে এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল সেই জিনিসটি যদি একটু পড়ে শোনাই। এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মেহেদি হাসান রাসেল, মোহাম্মদ অনিক সরকার, মেহেদি হাসান রবিন, ইফতি মুশারফ সকাল, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদ, মুজাহিদুল ইসলাম, তারপর তানভীর, তোহা, বিল্লা, নাজমুস সাদাত, অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, শামসুল আরিফিন, তাদেরকে দিয়েছিল মৃত্যুদণ্ড। এবং আমরা জানি যে আজকে এই মামলায় 4 জন আসামি কিন্তু পলাতক আছেন। তাদের মধ্যে 3 জন মামলা শুরু থেকে পলাতক ছিলেন, আর একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 5 আগস্টের পর 6 আগস্ট এই কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন। তো এই হচ্ছে আসলে আজকের রায়ের এখন মূল বিষয়টা হচ্ছে যে 20 জনের মৃত্যুদণ্ড বহাল, 5 জনের যে যাবজ্জীবন সেটাও বহাল রেখেছে হাইকোর্ট। অর্থাৎ বিচারিক আদালত যে রায় দিয়েছিল সেই রায়টি বহাল আছে। মিলি, হাইকোর্ট থেকে জানছিলাম আবরার ফাহাদ হত্যা মামলার আপিলের রায় প্রসঙ্গে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লুট করা মালামাল সহ 2 ডাকাতকে আটক করেছে পুলিশ। গতরাতে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত 4 মার্চ মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদ মঞ্জুর ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল লুট করে একদল ডাকাত। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের নাইম আল সুলতান এবং মোহাম্মদ ইউসুফ প্রকাশ কালাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র, লুট করা 4টি মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ রাজধানীতে সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর্থিক প্রণোদনার মাধ্যমে বিতরণযোগ্য নবায়নযোগ্য তারপরে এইটি যে প্রস্তাবগুলো রয়েছে সেই ক্ষেত্রে দু একটা আমি বলছি যে যেমন ইউটিলিটি স্কেল বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য থাকা আয়কর রিবেট, অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন বেনিফিট উৎপাদনকারী যারা বিতরণ করে থাকে সেই রকম বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য প্রযোজ্য করা উচিত। ব্যাটারি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে কুষ্টিয়ার বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনা বেচায় চরম ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। এবছর দেশীয় ও ভারতীয় পোশাকের পাশাপাশি বাজার দখল করেছে আফগানি ও পাকিস্তানি পোশাক। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। রোজা শুরুর পর থেকেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততায় সরগরম কুষ্টিয়ার ঈদ বাজার। বাহারি রঙের তৈরি পোশাক ও জুতার দোকানে ভিড় চোখে পড়ার মতো। ঈদ ঘিরে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয়, আফগানি ও পাকিস্তানি পোশাকে বাজার সয়লাভ। এবার পাকিস্তানি নুরস, আগানুর, সাদাবাহার, লাহিরি সহ বাহারি রকম পোশাক বেশি বিক্রি হচ্ছে। গতবারের থেকে এবার একটু বেশি ভালো আছে কালেকশনগুলো। বাজেটের বাইরে গেছে, তাও পছন্দ হয়েছে বলে কিনেছে। দুটো ড্রেস কিনছি, ম্যাচিং করে জুতা কিনবো, চুড়ি কিনবো। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। কয়েকটা মার্কেটে ঘুরেছি, এই মার্কেটটা বাদ ছিল, আসলাম, দামে একটু বাজেটের বাইরে চলে যাচ্ছে। দেখলাম, ঘুরলাম, পছন্দ হচ্ছে, কিন্তু সেরকম বাজেটে আসছে না। এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বর্ণিল আলোকসজ্জা সেজেছে শহরের ছোট বড় সব মার্কেট। ভালো বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। যেমন পাকিস্তানি ড্রেস এবং আফগানি ড্রেস আমাদের বেশি চলছে। নোটস, আগানুর, নোটস, সাদাবাহার সবচেয়ে বেশি আমাদের হিট এবার ঈদের কালেকশন। নির্বিঘ্নে ঈদ বাজার করে সকলে ঈদ আনন্দ উপভোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ফুটবল। হামজা বাংলাদেশ দলে যোগ দিয়েছেন বলেই ভারতের সুনীল ছেত্রীকে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ও কোচ আলফাজ আহমেদ। এছাড়াও এই ম্যাচে ভারতের উপরেই চাপ বেশি থাকবে মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে যা হয়নি কখনো, তাই হতে যাচ্ছে এবার। বিশ্বের শীর্ষ ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী গায়ে জড়াবেন লাল সবুজে জার্সি, যা দেশের ফুটবলে ইতিমধ্যে যোগ করেছে বাড়তি উন্মাদনা। হামজার দলের অন্তর্ভুক্তিতে কিছুটা সাবধানী প্রতিপক্ষ ভারতও। দলের খারাপ সময় কাটিয়ে উঠতে অবসর ভেঙে ফেরানো হয়েছে 40 বছর বয়সী ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে। হামজা দলে থাকাতেই অতি সতর্ক ভারত বলে মনে করছেন আলফাজ। আমার মনে হয় যে ইন্ডিয়া এবার বাংলাদেশকে ভালোভাবে নিয়েছে, বিশেষ করে হামজার ইনক্লুডিংটা আমার মনে হয় যে একটা বিশাল মিডিয়া প্রেশার বলেন আর খেলোয়াড়দের প্রেশার বলেন, ভালো খেলোয়াড় হিসাবে যে আসতেছে। সোমবার বাংলাদেশের মাটিতে পা রাখবেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা। আগামী বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার উপস্থিতিতে দলের বাকি খেলোয়াড়রা বাড়তি অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন সাবেক ফুটবলার কানন। হামজার সাথে আমাদের টিমে একটা স্পিড আলাদা বাড়বে আমি মনে করি। সে একটা মডেল এবং ওর সাথে খেললে আমাদের প্লেয়ারও আর একটু উজ্জীবিত হবে এবং ভালো খেলবে। এবং ওদের মাঠে খেলা যেহেতু ওদের বিগ অ্যাডভান্টেজ, সেখানে ওদের সাথে জিতা আমি মনে করি টাফ হবে আমাদের। তারপরেও আমরা এবার আমাদের টিম স্পিড ভালো আছে এবং টিমের প্র্যাকটিসও ভালো হচ্ছে, আশা করি ভালো করবে টিম। আগামী 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।